নমস্কার। আমি দশম শ্রেণীর ভূগোল বিষয়ের বায়ুমণ্ডল অধ্যায়ের একদম শেষ অংশ আজ পড়াবো। প্রথমেই আমরা উপবিভাগগুলি জেনে নিই যে জেট বায়ু, বায়ুর আর্দ্রতা, ঘনীভবন, অধঃক্ষেপণ, এই কটি বিষয় আজকে আমরা একটু আলোচনা করব। প্রথমেই জেট বায়ু। এই জেট জেট শব্দটি সম্পর্কে আমরা মোটামুটি সকলেই জানি যে এক ধরনের যুদ্ধ বিমান। এই জেট বিমান এর সাহায্যে এর সঙ্গে এই জেট বায়ু প্রসঙ্গটি কিছুটা সম্পর্ক রয়েছে বলেই এই রকম নামকরণ করা হয়েছে। 1945 সালের গোড়ার দিকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকটাতে, এই আমেরিকার বোমারু বিমানগুলি জাপানের দিকে যখন হানা দিচ্ছিল এবং ফিরে আসার সময় তারা এটা জানায় যে ঊর্ধ্ব বায়ুমণ্ডলে একটা খুব গতিবেগ সম্পন্ন বায়ুর দ্বারা এই জেট বিমানের গতি কিছুটা প্রভাবিত হচ্ছিল। সেই খবর বিজ্ঞানীদের কানে যায় এবং তা পরবর্তীকালে গবেষণা করে জানা গেছে যে এরকম একটা উচ্চতায় 9 থেকে 12 কিলোমিটার উচ্চতায়, অর্থাৎ আমরা যে ট্রোপোস্ফিয়ার করেছিলাম তার ঊর্ধ্বাংশে একটি তীব্র গতিবেগ সম্পন্ন একটা বায়ু প্রবাহ লক্ষ্য করা যায়, তাকে জেট বায়ু নামকরণ করা হয়েছে। আসলে বিষয়টি হলো যে বায়ু প্রবাহিত হয় চাপ ঢালের ওপর, অর্থাৎ কোথাও যদি নিম্নচাপ হয়, কোথাও যদি উচ্চচাপ হয়, তাহলে সমচাপ রেখাগুলি এরকম ভাবে অবস্থান করবে। এগুলো সমচাপ রেখা, ধরা যাক এটা 1000 মিলিবারের চাপ রেখা এবং ক্রমশ আস্তে আস্তে এদিকে কমেছে এই চাপ রেখাগুলি। তাহলে এর সাথে উল্লম্ব ভাবে একটি চাপ ঢাল তৈরি হবে এবং সেই ঢাল বরাবর হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে একটা বায়ু প্রবাহ তৈরি হবে। এইভাবে বায়ুর প্রবাহ বায়ুচাপ রেখাগুলির সাথে লম্বভাবে প্রবাহিত হয়ে থাকে। কিন্তু ভূপৃষ্ঠ থেকে আমাদের যত উপরে ওঠা যায় তত গাছপালা ইত্যাদি কমে যায় বলে উপরের দিকে মাধ্যাকর্ষণ শক্তি কমে যায় এবং ভূপৃষ্ঠের যে বাধা, ঘর্ষণজনিত যে বাধা, তা কমতে থাকে। ফলে ঊর্ধ্বাকাশে একটা বিশেষ পরিস্থিতি তৈরি হয় যেখানে কোরিওলিস বল আমি আগে আলোচনা করেছি। তোমরা খুব অসুবিধা হলে বই থেকে আরেকবার দেখে নিও বা আমার পুরোনো ভিডিওটা একবার দেখে নিও। কোরিওলিস বল এই গতিশীল বায়ুর উপরে যে প্রভাব বিস্তার করে তার পরিমাণ, সেটা বায়ুর উপরে, এই বায়ু প্রবাহের উপরে লম্বভাবে কাজ করে সেই বল। এবং এই যে চাপ ঢাল জনিত বল, যার কারণে বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যাচ্ছে, এই চাপ ঢাল জনিত বল, এই চাপ ঢাল যত বেশি হবে, এই দুটি স্থানের মধ্যে চাপের পার্থক্য যত বেশি হবে, চাপ ঢাল তত বেশি এবং বায়ু প্রবাহ তত বেশি হবে। এই চাপ ঢাল জনিত বল এবং কোরিওলিস বল দুটো সমান হয়ে যায়, ইকুয়াল হয়ে যায়। এই অবস্থায় বায়ু এই রকম সমচাপ রেখাগুলিকে লম্বভাবে কাট করে ছেদ করে না প্রবাহিত হয়ে সমচাপ রেখাগুলির সাথে সমান্তরালে প্রবাহিত হয়, যেটা কখনোই সম্ভব নয়। সেই অসম্ভব ব্যাপারটি এই উচ্চতায় গিয়ে সম্ভব হচ্ছে। এই রকম বায়ু প্রবাহকে আমরা জেট বায়ু বলে থাকি। এইটা বিজ্ঞানী রসবি, এটা একটা তরঙ্গের আকারে প্রবাহিত হয়। বিজ্ঞানী রসবি এই তরঙ্গটি আবিষ্কার করেছিলেন, তাই জন্য একে রসবি তরঙ্গ বলা হয়ে থাকে। এবং এই বায়ুটি জিওস্ট্রফিক বায়ু নামে পরিচিত। যেহেতু কোরিওলিস বল এবং বায়ুচাপ ঢালজনিত যে বল সমান হয়ে যায়, তাই একে জিওস্ট্রফিক বায়ু বলা হয়। জিওস্ট্রফিক বায়ু বলা হয়ে থাকে। তাহলে আমরা জেট বায়ু মোটামুটি জানতে পারলাম। এটি 3টি অঞ্চলে লক্ষ্য করা যায় প্রধানত, তাই জন্য এর 3টি শ্রেণী, একটি উপক্রান্তীয়, ক্রান্তীয় এবং মেরুদেশীয়। অর্থাৎ পৃথিবীর এই নিরক্ষরেখা থেকে দুপাশে এই অংশের মধ্যে এই বায়ুটা লক্ষ্য করা যায়, মেরু অঞ্চলে লক্ষ্য করা যায় এবং তার মধ্যবর্তী অঞ্চলটাকে লক্ষ্য করা যায়। মেরুদেশীয় যে বায়ু তা 45 থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে লক্ষ্য করা যায়, 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি।
অক্ষাংশের মধ্যে লক্ষ্য করা যায়। এটাকে মেরুদেশীয় বায়ু বলা হয়, যা পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। উপক্রান্তীয় বায়ু এবং ক্রান্তীয় বায়ু, যা 25 থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে লক্ষ্য করা যায়। 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে মাঝের অঞ্চলে লক্ষ্য করা যায়। এবং ক্রান্তীয় অঞ্চলের যে বায়ু, জেট বায়ু, তা 15 থেকে 20 ডিগ্রি অক্ষাংশের মধ্যে লক্ষ্য করা যায়। এর মাঝখানে নিরক্ষরেখা দুপাশে 15 থেকে 20 ডিগ্রি অক্ষাংশের মধ্যে লক্ষ্য করা যায়। অর্থাৎ এই যে বায়ু প্রবাহ, জেট বায়ু, যা ঊর্ধ্বাকাশে আমরা লক্ষ্য আছে বলে আমরা আলোচনা করছি, সেই বায়ু এই তিনটি অঞ্চলে প্রধানত ওয়েস্ট থেকে ইস্টের দিকে প্রবাহিত হয়। তাই এই দুই ক্ষেত্রে এই বায়ুকে পশ্চিমা জেট বায়ু বলা হয়ে থাকে। তবে ক্রান্তীয় অঞ্চলে এর কিছুটা বৈপরীত্য লক্ষ্য করা যায়, যে এখানে বায়ু ইস্ট থেকে ওয়েস্টের দিকে প্রবাহিত হয়। তাই এই বায়ুকে পূবালী জেট বলা হয়ে থাকে। গতিবেগ, এটা প্রায় 160 কিলোমিটার থেকে 322 কিলোমিটার পার আওয়ার এই রকম তীব্র গতিবেগে প্রবাহিত হয়। উচ্চতা, আগেই বলেছি 9 থেকে 12 কিলোমিটার উচ্চতায় ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বাংশে এই বায়ু প্রবাহিত হয়। বিস্তার, এই বায়ু প্রায় কয়েকশো কিলোমিটার চওড়া এবং এর বেগ হয় 2 থেকে 3 কিলোমিটার, কিন্তু দৈর্ঘ্য হয় কয়েক হাজার কিলোমিটার, এইভাবে প্রবাহিত হয়। এবং তার এই তরঙ্গের দুটি শীর্ষের মাঝে দূরত্ব প্রায় 1000 কিলোমিটার হয়ে থাকে। এইটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। এই হচ্ছে আমাদের মোটামুটি জেট বায়ু, যা ঊর্ধ্ব বায়ুমণ্ডলে অবস্থান করায় আমাদের ট্রপোস্ফিয়ারের যে আবহাওয়া, তাতে কিন্তু বিশেষ প্রভাব পড়ে। এই প্রভাব মৌসুমী বায়ুর উপরেও পড়ে। সেটা অনেক সময় ছোট করে পরীক্ষায় কিন্তু থাকতে পারে। জেট বায়ু আমাদের সিলেবাসে 9-10 এর সিলেবাসে খুব একটা বৃহৎ আকারে নেই, তাই আমি সংক্ষেপে আলোচনা করলাম তার বৈশিষ্ট্য ইত্যাদি। তবে মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব, এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। তো ভারতের মোটামুটি দক্ষিণের অংশে একটি পূবালী জেট অবস্থান করে, ইস্ট টু ওয়েস্ট পূবালী জেট অবস্থান করে ঊর্ধ্বাকাশে। এটা প্রায় 8 থেকে 12 ডিগ্রি অক্ষাংশে, নর্থ অক্ষাংশে এটি অবস্থান করে। এটা 0 ডিগ্রি ধরা যায়, নিরক্ষরেখা, এরকম জায়গায় এটা অবস্থান করে। আর এইখানে এলাহাবাদের কাছে একটি পশ্চিমী জেট, পশ্চিম থেকে পূর্ব দিকে যায়, এরকম একটি পশ্চিমী জেট, যেটা ক্রান্তীয় জেট, উপক্রান্তীয় জেট অবস্থান করে। পশ্চিমী জেট, এটা হচ্ছে পশ্চিমী জেট, এটা হচ্ছে পূবালী জেট অবস্থান করে। সাধারণত এপ্রিল মে মাসের পর থেকে যখন এই স্থলভাগ উষ্ণ হতে থাকে, তখন এই বায়ুটা মানে পশ্চিম জেটটা আস্তে আস্তে উত্তরের দিকে সরে যায় এবং সূর্যের উত্তরায়ণের সাথে সাথে এই বিষয়টি ঘটতে থাকে। এটা হিমালয় অতিক্রম করে এলাহাবাদের কাছাকাছি, মানে এটা প্রায় 24 থেকে 25 ডিগ্রি অক্ষাংশের মধ্যে রয়েছে, নর্থ অক্ষাংশের দিকে আছে, সেটা আস্তে আস্তে তিব্বতের দিকে চলে যায় হিমালয় ক্রস করে। এবং পূবালী জেট ক্রমশ শক্তিশালী হতে হতে আস্তে আস্তে উত্তরের দিকে সরে যেতে থাকে। এটা ক্রমশ উত্তরের দিকে সরে যেতে থাকে আস্তে আস্তে। জুলাই মাসের মাঝামাঝি মোটামুটি এটি এই অবস্থানে অবস্থান করে, উত্তরের দিকে সরে গিয়ে। এবং জুন মাসের ফার্স্ট উইকে এটা যখন উপরের দিকে সরতে থাকে, তখন এই নিরক্ষরেখা ক্রস করে আয়ন বায়ু, অর্থাৎ যাকে আমরা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বলি, তা কিন্তু ভারতবর্ষে প্রবেশ করে এই পূবালী জেটকে ফলো করে। অর্থাৎ পূবালী জেট যত উপরের দিকে উত্তরের দিকে সরতে থাকে, মৌসুমী বায়ু ভারতবর্ষে প্রবেশ করে এবং জুলাই মাসের মাঝামাঝি সারা ভারতবর্ষে মৌসুমী বায়ু প্রবেশ করে। এবং ঠিক শীতকালে যেটা হয়, অক্টোবর মাসে, সেপ্টেম্বরের পর থেকে এই বায়ু ক্রমশ সূর্যের দক্ষিণায়নে হয়ে যায়। ফলে এই বায়ু অর্থাৎ পূবালী জেট আবার দক্ষিণে তার নিজের জায়গায় চলে আসতে থাকে এবং পশ্চিমী জেট সক্রিয় হয় এবং আবার আগের জায়গায় চলে আসে দক্ষিণের দিকে। তখন এই পূবালী জেটকে ফলো করে আবার পশ্চিম বায়ু, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আবার ব্যাক করে এবং তখন উত্তর পূর্ব মৌসুমী বায়ু ভারতবর্ষে না শুষ্ক শীতকালে প্রবাহিত হয়। এই হচ্ছে জেট বায়ুর উপরে মৌসুমী বায়ুর উপরে জেট বায়ুর প্রভাব।
জেট বায়ুর শক্তিহীনতার কারণে কখনো কখনো বর্ষার সময় আমরা বৃষ্টিপাতের ছেদ দেখতে পাই। যাই হোক, এবারে আমরা আসি আর্দ্রতা। আর্দ্রতা বলতে কি বোঝায়? আর্দ্রতা বলতে বোঝায় বায়ুর মধ্যে অবস্থিত জলীয় বাষ্পের উপস্থিতি। অর্থাৎ কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে যদি 2 থেকে 5% বেশি বা জলীয় বাষ্পের উপস্থিতি হয় তখনই তাকে আমরা আর্দ্র বায়ু বলবো। এর থেকে বেশি পরিমাণে বায়ু আর্দ্রতার পরিমাণ বাড়তে থাকলে বায়ু ক্রমশ আর্দ্র হতে থাকে এবং একটা সময় তার আর্দ্রতা গ্রহণ করার একটা ক্ষমতা শেষ হয়ে যায়। আমি যদি এই ব্যাপারটা এইভাবে বোঝাই যে এই পরিমাণ বায়ু আছে, সেই বায়ুর মধ্যে বায়ুর কিছু নিজস্ব যে কণা আছে তাছাড়াও তার মধ্যে কিছু ফাঁকা স্থান আছে। এই ফাঁকা স্থানগুলোতেই জলীয় বাষ্প অবস্থান করে। আমি যে লাল বিন্দুগুলো দিচ্ছি এইগুলি হচ্ছে জলীয় বাষ্প। এখন এই ফাঁকা স্থান পূরণ করার জন্য যত পরিমাণ জলীয় বাষ্প দরকার তা যদি বায়ু পেয়ে যায়, অর্থাৎ ওই বায়ুর মধ্যে মোট, আমি আরেকটু বুঝি, যদি একটু বুঝি উদাহরণ দিয়ে বোঝাই, যে ধরা যাক একটা স্পঞ্জ আছে, যে স্পঞ্জে জল দিলে 1 ফোঁটা জল দিলাম, স্পঞ্জটি শুষে নিল, আবার 1 ফোঁটা জল দিলাম, স্পঞ্জটি শুষে নিল, আবার 1 ফোঁটা জল দিলাম, স্পঞ্জটি শুষে নিল। এইভাবে স্পঞ্জটি জল শুষতে থাকবে এবং জল শুষে নিতে নিতে একটা সময় তার জল গ্রহণ করার ক্ষমতা শেষ হয়ে যাবে। অর্থাৎ এর মধ্যে যত ফাঁকা স্থান আছে তা জল দ্বারা 100% পূর্ণ হয়ে যাবে। তারপরে যদি আমি 1 ফোঁটা জল দিই তা সে শোষণ করতে পারবে না বলে সেইটুকু জল অতিরিক্ত বলে তা কিন্তু স্পঞ্জ থেকে বেরিয়ে যাবে। এই যে অবস্থাটা, যখন এই স্পঞ্জের মধ্যে কোনো আর জল ধারণের ক্ষমতা থাকবে না, ফাঁকা জায়গা থাকবে না, 100% জল পূর্ণ হয়ে গেছে, এই অবস্থাকে বলা হয় সম্পৃক্ত বায়ু। সম্পৃক্ত বায়ু অর্থাৎ আমি স্পঞ্জটাকে বায়ু হিসেবে ধরলাম, যে এর মধ্যে যে ফাঁকা জায়গা তা পুরো পরিপূর্ণ হয়ে গেল। এই 100% জলীয় বাষ্প আছে এমন বায়ুকে আমরা সম্পৃক্ত বায়ু বলি। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সম্পৃক্ত হতে গেলে বায়ুকে তার আয়তনটাকে একটি নির্দিষ্ট অবস্থায় রাখতে হবে। অর্থাৎ উষ্ণতা যদি বাড়তে থাকে তাহলে বায়ুর কিন্তু আয়তন বাড়তে থাকবে। অর্থাৎ যত উষ্ণতা বাড়বে, জলীয় বাষ্প যাওয়া মানে তো আয়তন, উষ্ণতা বাড়া, ফলে তার আয়তন কিন্তু বাড়তে থাকবে, ফলে তার কিন্তু কণাগুলো আরো ছড়িয়ে পড়বে এবং জলীয় বাষ্প নেওয়ার ক্ষমতা আরো বেড়ে যাবে। তাহলে এ কখনোই সম্পৃক্ত হতে পারবে না। তাহলে সম্পৃক্ত হতে হলে একটি উপায়, সেটা হচ্ছে তার উষ্ণতাটাকে ফিক্স করতে হবে, উষ্ণতাটাকে নির্দিষ্ট করতে হবে। করলে তার আয়তনটা ফিক্সড হবে। অর্থাৎ নির্দিষ্ট আয়তন, নির্দিষ্ট উষ্ণতায় যে পরিমাণ জলীয় বাষ্প কোনো বায়ুকে পুরোপুরি সম্পৃক্ত করে, সেই পরিমাণ যদি জলীয় বাষ্প তার মধ্যে উপস্থিত হয়ে যায় তাহলে সেই বায়ু সম্পৃক্ত হয়ে যায় এবং তার মধ্যে আর্দ্রতা হয় তখন 100%। আমি বায়ুর শুষ্কতা এবং আর্দ্রতা সেটা বোঝানোর জন্য এই চরম পর্যায় পর্যন্ত আমি আলোচনা করলাম যে আর্দ্রতার পরিমাণ অনেক কম হলে তাকে আমরা শুষ্ক বায়ু বলবো এবং অনেক বেশি হলে তাকে আর্দ্র বায়ু বলবো। এই আর্দ্রতার চরম পর্যায় হলো সম্পৃক্ত অবস্থা। তার কম জলীয় বাষ্প উপস্থিত থাকলে তাকে আমরা অসম্পৃক্ত বায়ু বলবো। এখন আর্দ্রতার 3টি ভাগ আছে, 3 রকমের আর্দ্রতা হয়। এক হচ্ছে চরম আর্দ্রতা। যখন আমরা কোনো বায়ুতে এই আর্দ্রতা কতখানি আছে তা মাপার ক্ষেত্রে যখন আমরা কোনো প্যারামিটার ব্যবহার করব যা ওই বায়ুর আয়তনকে নির্দিষ্ট করবে, যে কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে কত গ্রাম জলীয় বাষ্প উপস্থিত, মানে কত পরিমাণ জলীয় বাষ্প তার মধ্যে আছে, তাকেই আমরা বলবো চরম আর্দ্রতা। গ্রাম পার কিউবিক সেন্টিমিটার, প্রতি ঘন সেন্টিমিটার বায়ুতে কতখানি জলীয় বাষ্প আছে, একেই বলা হয় চরম আর্দ্রতা। এরপরে আসছে চরম আর্দ্রতা কিন্তু বায়ু সম্পৃক্ত অবস্থাও প্রকাশ করতে পারে। হতেই পারে যে কোনো নির্দিষ্ট বায়ুতে যতখানি বায়ু জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা ততটাই আছে, তাহলে তা কিন্তু সম্পৃক্ত অবস্থার বায়ুও হতে পারে।
এরপরে হচ্ছে বিশেষ আর্দ্রতা। বিশেষ আর্দ্রতা বলতে একটু ডিফারেন্ট, যে আমি যদি কত কিলোগ্রাম বায়ু আছে তা যদি প্রকাশ করি, তা যদি নির্দিষ্ট করি, উল্লেখ করি, তাহলেই তাকে বলবো বিশেষ আর্দ্রতা। অর্থাৎ সেক্ষেত্রে আমার এককটি হবে কত গ্রাম পার কিলোগ্রাম বায়ু। অর্থাৎ এক কিলোগ্রাম বায়ুতে যে পরিমাণ জলীয়বাষ্প রয়েছে তাকে বলে বিশেষ আর্দ্রতা। খুবই সহজ ব্যাপার। এরপরে হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতাটা একটু জটিল। সেটা হচ্ছে ধরা যাক কোনো পরিমাণ বায়ুতে যে পরিমাণ, অর্থাৎ তাহলে বায়ুর উষ্ণতাটাকে আমাকে নির্দিষ্ট করতে হবে, তাই আমি টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বললাম। ভি আয়তনের বায়ু, একটা নির্দিষ্ট আয়তনের বায়ুর কথা বলতে হবে। ভি আয়তনের বায়ু, তাতে যে পরিমাণ জলীয়বাষ্প রয়েছে, অর্থাৎ চরম আর্দ্রতা বা প্রকৃত আর্দ্রতা, চরম আর্দ্রতার অপর নাম প্রকৃত আর্দ্রতা, সেই পরিমাণ বায়ুতে যে প্রকৃত আর্দ্রতা রয়েছে, অর্থাৎ চরম যে আর্দ্রতা রয়েছে, প্রকৃত বা চরম যে আর্দ্রতা রয়েছে, সেটা ধরা যাক এই পরিমাণ বায়ু, তাতে মনে করা যাক 50 গ্রাম জলীয়বাষ্প রয়েছে। তাহলে এইটা আমি ওপরে লিখব। এর সাথে যদি আমি একটা অনুপাত করি, কার সঙ্গে? ওই বায়ুকে, ওই পরিমাণ উষ্ণতায়, ওই পরিমাণ আয়তনের বায়ুকে গোটা পুরোটাকে সম্পৃক্ত করতে যতখানি জলীয়বাষ্প প্রয়োজন, তাহলে তাকে সম্পৃক্ত করতে যতখানি জলীয়বাষ্প, যতখানি আর্দ্রতা প্রয়োজন, সেইটাকে যদি আমি 100 দিয়ে গুণ করি, অর্থাৎ পার্সেন্টেজ বার করি, তাহলে তাকে বলা হবে আপেক্ষিক আর্দ্রতা। এটাকে যদি আমি একটা বাক্যে প্রকাশ করি, তাহলেই সংজ্ঞা হয়ে যাবে যে নির্দিষ্ট উষ্ণতায়, নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয়বাষ্প রয়েছে, তার সাথে ওই পরিমাণ উষ্ণতায় ওই আয়তনের বায়ুকে সম্পূর্ণ সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয়বাষ্প প্রয়োজন, তাদের যে অনুপাত, তার শতকরা ভাগকেই, শতকরা হারকেই বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা, যেটাকে রিলেটিভ হিউমিডিটি বলছি, তা আমি যদি এরকম করে বোঝাই যে এই বায়ুকে সম্পৃক্ত করতে মনে করা যাক 100 গ্রাম বায়ু জলীয়বাষ্প প্রয়োজন, তাতে আছে কতটুকু? 50 গ্রাম। তাহলে এদের মধ্যে অনুপাত ইনটু 100 পার্সেন্টেজ করার জন্য, তাহলে 100 কেটে গেল 50। তার মানে 50% হচ্ছে এই বায়ুর আপেক্ষিক আর্দ্রতা। এখন অনেক সময় প্রশ্ন আসে যে আপেক্ষিক আর্দ্রতার সাথে উষ্ণতার কি সম্পর্ক আছে? জলীয় বাষ্পের সম্পর্কটাও আসে, কিন্তু কম ইম্পর্টেন্ট। উষ্ণতার সম্পর্কটা খুব করে আসে। অর্থাৎ জলীয় বাষ্প আপেক্ষিক আর্দ্রতার সাথে উষ্ণতার কি সম্পর্ক? আমরা যদি এখানে দেখি যে এই বায়ুটা, যে বায়ুটা সম্পর্কে আমি আলোচনা করলাম 50% তার আপেক্ষিক আর্দ্রতা, ধরা যাক সেই পরিমাণ বায়ুকে আরো উষ্ণ করলাম, আরো কিছুটা টেম্পারেচার দিলাম, তাহলে কিন্তু জলীয় বাষ্প যা আছে তাই থাকলো। সেক্ষেত্রে বায়ুটার আয়তন অবশ্যই বেড়ে যাবে। অর্থাৎ তার মধ্যে 50 গ্রাম কিন্তু জলীয় বাষ্প রয়েছে, আমি নতুন করে জলীয় বাষ্প দিই, জলীয় বাষ্প একই আছে, কিন্তু তার আয়তন বেড়ে গেল বলে, উষ্ণতা বাড়ার কারণে সে কিন্তু এখন টোটালটা সম্পৃক্ত হতে আর 100 গ্রাম বায়ুতে হবে না। ধরা যাক 200 গ্রাম জলীয় বাষ্প প্রয়োজন, অর্থাৎ তার জল ধারণ ক্ষমতা বেড়ে গেল। তাহলে সেক্ষেত্রে যদি আমি পার্সেন্টেজ বার করি, তাহলে কি দাঁড়াবে? 25 দিয়ে কাটাকাটি করলাম, তাহলে আমার 25 গ্রাম বেরোলো, 25% বেরোলো। অর্থাৎ আগে যে বায়ু ছিল তাতে 50 গ্রাম বায়ু ছিল, তাকে সম্পৃক্ত করতে লাগলো 100 গ্রাম, তাহলে তার আপেক্ষিক আর্দ্রতা 50%। এই বায়ুকে যদি আমি উত্তপ্ত করি, আরো কিছুটা টেম্পারেচার দিই, তাহলে তার জল ধারণ ক্ষমতা বেড়ে যাবে, তখন বায়ুটার আপেক্ষিক আর্দ্রতা কিন্তু 25, মানে কমে গেল। অর্থাৎ উষ্ণতার সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার একটা বিপরীত সম্পর্ক রয়েছে। অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা কমে যায় যদি উষ্ণতা বাড়ে। এই গেল আমাদের মোটামুটি আর্দ্রতা সম্পর্কে। আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার বলে একটি যন্ত্র। হাইগ্রোমিটার, সেখানে শুষ্কপূর্ণ থার্মোমিটার থাকে এবং আর্দ্রপূর্ণ থার্মোমিটার থাকে। এদের দুজনের পার্থক্য বের করে একটি চার্ট থেকে আমরা আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করি। ঘনীভবন,
আপেক্ষিক আর্দ্রতা পড়াতে গিয়ে ঘনীভবনের কথা চলে আসবে খুব স্বাভাবিকভাবে, কারণ আমরা যে বলছিলাম যে একটি স্পঞ্জ তাতে জল দিচ্ছিলাম, সেই এক ফোঁটা জল দিচ্ছি শুষে নিচ্ছে, আবার দিচ্ছি শুষে নিচ্ছে, এইভাবে নিতে নিতে একটা তো সময় আসবে যেখানে ও সম্পৃক্ত হচ্ছে। সেরকম বায়ুর ক্ষেত্রে যদি ধরি, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে আয়তন, বায়ুটার আয়তন নির্দিষ্ট করতে হবে। কারণ এখানে যেরকম জল দিচ্ছি বলে জল দিয়ে দিয়ে স্পঞ্জটাকে সম্পৃক্ত করা সম্ভব হচ্ছে, কারণ স্পঞ্জের একটি নির্দিষ্ট আয়তন আছে, তা ক্রমশ বেড়ে যাচ্ছে না। কিন্তু যদি কোনো বায়ুতে জলীয়বাষ্প প্রয়োগ করি, তাহলে জলীয়বাষ্প প্রয়োগ করা মানে তো তাতে উষ্ণতাও দেওয়া, ফলে তার আয়তন কিন্তু ক্রমশ বাড়তে থাকবে। অর্থাৎ একটা ফাটা কলসিতে যদি জল ভরতে থাকে, তাহলে সে কখনোই সম্পৃক্ত হবে না, ভর্তি হবে না, কারণ জল বেরিয়ে যাচ্ছে। তার এরকম সেরকমই এই পরিমাণ বায়ুকে যদি সম্পৃক্ত করতে চাই বায়ু জলীয়বাষ্প দিয়ে, তাহলে তাকে কখনোই ভর্তি করা যাবে না। ধরো যাক একটা গ্লাস আছে, তাহলে গ্লাসটাকে জল যদি আমি ঢালতে থাকি, তাহলে সে একসময় ভর্তি হবে, কারণ তার আয়তনটা ফিক্সড। কিন্তু বায়ুতে এই আয়তনটা ফিক্সড হওয়া সম্ভব নয় যদি আমি জল দিয়ে জলীয়বাষ্প দিয়ে তাকে সম্পৃক্ত করতে চাই। তা সেক্ষেত্রে কি করতে হবে, আমাকে সম্পৃক্ত করতে হলে উল্টো ব্যবস্থা করতে হবে, অর্থাৎ জলীয়বাষ্প দিয়ে সম্পৃক্ত করা সম্ভব নয়, তার আয়তনটাকে ফিক্স করে দিয়ে তার জলীয়বাষ্পের পরিমাণটা যা থাকবে, তার মধ্যে যে পরিমাণ জলীয়বাষ্প আছে, অর্থাৎ চরম আর্দ্রতা তার যা আছে, তার দ্বারাই তাকে সম্পৃক্ত করতে হবে, তার আয়তনটাকে ছোট করতে করতে। ফিক্স বলতে আমি বলছি না বাড়িয়ে ক্রমশ ছোট করে। অর্থাৎ গ্লাসের মধ্যে হাফ পরিমাণ জল আছে, এই জলটা আমি ওই গ্লাসকে সম্পৃক্ত করতে হবে। কি করে? গ্লাসের আয়তনটাকে ছোট করে দিতে হবে আস্তে আস্তে। একসময় গ্লাসের আয়তন যদি ছোট হতে হতে এই লেভেলে হয়ে যায়, তাহলে যে পরিমাণ জল আছে তার দ্বারা সে সম্পৃক্ত হয়ে গেল। বায়ুর ক্ষেত্রেও এইভাবেই সম্পৃক্ত হয়। এই যে সম্পৃক্ত হওয়ার ঘটনাটা, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, তার আয়তন কমাতে হবে। আয়তন কমাতে গেলে কি করতে হবে, আমাকে উষ্ণতা ডিক্রিজ করাতে হবে, উষ্ণতা মাইনাস করাতে হবে, কমাতে হবে। তাহলে উষ্ণতা কমার সাথে সাথে বায়ুটি সংকুচিত হতে থাকবে, এবং তার মধ্যে যে পরিমাণ জলীয় বাষ্প আছে তার দ্বারাই সে একসময় ছোট হতে হতে সম্পৃক্ত হয়ে যাবে। তাহলে এত বড় বায়ুটা একসময় আরো ছোট, বা পরবর্তীকালে আরো ছোট আরো ছোট আরো ছোট হতে হতে তার মধ্যে যেটুকু জলীয় বাষ্প আছে তা দ্বারা পুরোপুরি সম্পৃক্ত হয়ে সে একসময় 100% জলীয় বাষ্পপূর্ণ হয়ে যাবে, এবং তাকে আমরা সম্পৃক্ত বায়ু বলবো। এই যে উষ্ণতা ক্রমশ কমছে, ধরা যাক ওই বায়ুটা, যে বায়ুটা এত বড় ছিল, যা অসম্পৃক্ত ছিল, তার উষ্ণতা ধরা যাক 20 ডিগ্রি সেন্টিগ্রেড, ধরা যাক কথার কথা। এখন এই বায়ু উষ্ণতা কমতে 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 দেখা গেল, ধরা যাক 12 ডিগ্রি সেন্টিগ্রেডে এসে বা 10 ডিগ্রি সেন্টিগ্রেডে এসে তা সম্পৃক্ত হয়ে গেল। অর্থাৎ তার আয়তন ছোট হতে 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 একসময় তার মধ্যে যে জলীয়বাষ্প আছে, এই গ্লাসটার মতো যেটুকু জল আছে তার দ্বারাই সে পূর্ণ হয়ে গেল, যেহেতু তার আয়তন কমছে। এইভাবে যে উষ্ণতা, অর্থাৎ উষ্ণতা কমছে তো 20 ডিগ্রি থেকে কমছে, বায়ুটাও ছোট হচ্ছে, হতে 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 যে উষ্ণতায়, ধরা যাক 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সে এই অবস্থায় এসেছে, এবং তার মধ্যে জলীয় বাষ্প যা ছিল তার দ্বারা সে পরিপূর্ণ হয়ে গেল, সম্পৃক্ত হয়ে গেল। তাহলে এই উষ্ণতাটাকে বলা হবে শিশিরাঙ্ক। শিশিরাঙ্ক অর্থাৎ একটা অঙ্ক, অঙ্কটা কিসের? একটা নাম্বার, একটা অঙ্ক, একটা মাপ, একটা মেজার, একটা পরিমাপ। কিসের পরিমাপ? উষ্ণতা পরিমাপ। এই যে কমতে 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 যে উষ্ণতা, যে অঙ্কে, অর্থাৎ 10 ডিগ্রি, যে উষ্ণতার অঙ্কে গিয়ে এই বায়ুটি এমন আয়তনে এসে উপস্থিত হলো যে তার মধ্যে থাকা জলীয় বাষ্প দ্বারাই সে পুরোপুরি সম্পৃক্ত হয়ে গেল। এই অবস্থাটা, এই উষ্ণতাটাকে বলা হবে শিশিরাঙ্ক। ওই বায়ুটির শিশিরাঙ্ক। শিশিরাঙ্ক সবসময় হিমাঙ্কের উপরে থাকে, 0 ডিগ্রির উপরে থাকে সাধারণত। যদি কখনো শিশিরাঙ্কের চেয়ে নেমে যায়, তখন জলটা, এই এর থেকে যেটুকু জলকণা বাইরে, অর্থাৎ, আচ্ছা আমি এখনো যাইনি, বলে নিয়ে যাবে, শিশিরাঙ্কের যে তার চেয়েও কমতে থাকে। যদি উষ্ণতা কমতে 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 একসময় সম্পৃক্ত হয়ে গেল, হতে হতে সে 10 ডিগ্রি উষ্ণতায় এসে 100% জলীয়বাষ্পপূর্ণ হলো, অর্থাৎ সম্পৃক্ত হলো। এর পরেও যদি টেম্পারেচার কমতে থাকে, তাহলে ওই বায়ুটা আরো সম্পৃক্ত হবে, মানে সরি, আরো ছোট হবে বায়ুটি,
আয়তন আরো ছোট হয়ে গেল, তাহলে কিছু পরিমাণ জলীয় বাষ্প অতিরিক্ত হয়ে গেল, যা এর থেকে, অর্থাৎ আমি গ্লাসটাকে ছোট করছি, ছিল এত বড়, এই বড় গ্লাসটাকে ছোট করছি, করতে 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 এই হাইটে এসে, এই আয়তনে এসে তার দ্বারা, তার মধ্যে যেটুকু জলীয় বাষ্প ছিল, জল ছিল, তার দ্বারা সম্পৃক্ত হয়ে গেল। এরপরেও যদি গ্লাসের হাইটটাকে কমাতে থাকি, গ্লাসকে ছোট করতে থাকি, তাহলে কিছুটা জল অতিরিক্ত হয়ে গেল, এইটাই হলো ঘনীভবন। এইটাকেই বলা হয় ঘনীভবন, মানে সেইটুকু জল আমরা, সেইটুকু জলীয় বাষ্প আমরা জলকণা হিসেবে পাবো, সেইটুকু জলকণায় পরিণত হবে, এইটাকে বলা হচ্ছে ঘনীভবন। পরবর্তী যে অংশটা, অর্থাৎ আর্দ্রতাই ঘনীভবনের কারণ, অর্থাৎ আর্দ্রতাই হচ্ছে ঘনীভবনের উৎস। এখন ঘনীভবনের ফলে কি হয়, জলকণায় পরিণত হয়, অর্থাৎ ছিল বায়ুতে জলীয় বাষ্প, জলীয় বাষ্প তা বায়ুর মধ্যে সম্পৃক্ত হওয়ার পরে, অর্থাৎ শিশিরাঙ্কে পৌঁছানোর পরে, তারপরে যদি উষ্ণতা কমতে থাকে, বায়ু আরো সংকুচিত হতে থাকে, তাহলে কিছু পরিমাণ জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয়, একেই আমরা বলি ঘনীভবন। এই প্রক্রিয়াটি হওয়ার ফলে বায়ুতে কিছু জলকণা নানাভাবে, নানা পদ্ধতিতে প্রকাশিত হয়, সেই প্রকাশগুলোকেই আমরা বিভিন্ন নামকরণ করেছি, যা আমাদের বায়ুমণ্ডলের কিছু বিশেষ বিশেষ বৈশিষ্ট্য তুলে ধরে, সেগুলোকে আমরা বিভিন্ন নামকরণ করেছি। তাহলে ঘনীভবনের বিভিন্ন রূপ আছে, বিভিন্ন রূপগুলোর মধ্যে অনেকগুলো রূপ আছে ঘনীভবনের, সেই রূপগুলোর মধ্যে এক আমি প্রথমেই বলে ফেলেছি, শিশির, অর্থাৎ বাতাসে নিম্ন বায়ুমণ্ডলে ভূপৃষ্ঠে পাতা টাতা, গাছপালা, বাড়িঘর, ধুলি, অন্যান্য বস্তু, ভূপৃষ্ঠ ইত্যাদি ভোরবেলার দিকে, সাধারণত শীতকালে বা শরৎকালে এই ভোরবেলার দিকে তাপ বিকিরণের মাত্রা এত কমতে কমতে এত টেম্পারেচার কমে যায় যে নিম্ন বায়ুমণ্ডলেই থাকা বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে, তা ওই বায়ু সংকুচিত হয়ে, শীতল হয়ে তার সংস্পর্শে এসে জলীয় বাষ্পগুলি ছোট ছোট কণায় পরিণত হয়। ধরা যাক এখানে একটা গাছ আছে, তার পাতায় সে জলকণায় পরিণত হয়, তখন তাকে আমরা শিশির বলি। অর্থাৎ ঘনীভবনের ঘটনাটা নিম্ন বায়ুমণ্ডলেই ঘটে যাচ্ছে, যেটা আমি এই কথাটা কেন বলছি, কারণ সাধারণত আমরা জেনেছি যে জলীয় বাষ্প গরম হয়ে উপরে উঠে যায়, ঊর্ধ্বাকাশে যত ওঠে তত তার উষ্ণতা ক্রমশ কমতে থাকে এবং জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয়। কিন্তু সেক্ষেত্রে এই ঊর্ধ্বগামী বায়ুর ঘটনা ঘটলো না, নিম্ন বায়ুমণ্ডলেতেই টেম্পারেচার অনেক কমে যাওয়ার কারণে ভূপৃষ্ঠ সংলগ্ন জিনিসপত্র খুবই শীতল হয়ে যাওয়ার কারণে তার সংস্পর্শে আসা বাতাসে ভাসমান জলীয় বাষ্প ছোট ছোট বিন্দু বিন্দু কণায় পরিণত হয়, একেই বলা হয় শিশির। যদি শিশিরাঙ্ক হিমাঙ্কের চেয়েও কমে যায়, 0 ডিগ্রির চেয়েও কমে যায়, তখন তার বরফ কণায় পরিণত হবে। তাহলে বাতাসে যে জলীয় বাষ্প তা এরকম ছোট ছোট জলকণার বদলে গাছের পাতা ইত্যাদিতে ছোট ছোট বরফ কণায় পরিণত হবে, তখনই তাকে আমরা বলবো তুহিন। 3 নম্বর, এই যে নিম্ন বায়ুমণ্ডলে যে জলকণাগুলো জলীয় বাষ্প রয়েছে, তার ছোট ছোট জলকণায় পরিণত হয়ে অনেক সময় দেখা যায় যে ধূলিকণার সাথে, হালকা অল্প ধূলিকণার সাথে তারা নিম্ন বায়ুমণ্ডলে ভেসে বেড়ায়, ফলে বায়ুর স্বচ্ছতা কমে যায়, দূর পর্যন্ত দেখতে পারি না, দৃশ্যমানতা কমে যায়, একেই বলা হয় কুয়াশা। আমরা শীতকালের দিকে সাধারণত এগুলো দেখতে পাই, বায়ু সংকুচিত হয়ে যায় বলেই সাধারণত শীতকালে এটা দেখতে পাওয়া যায়। তবে কুয়াশার সাথে সাথে বর্তমানে আমাদের যে বাতাসের কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, HNO3, এইগুলো N2O, নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, এইগুলো বাতাসে খুব বেড়ে, সালফার ডাই অক্সাইড বেড়ে যাওয়ার কারণে সূর্যের রশ্মির সাথে আলোক রাসায়নিক বিক্রিয়ায় এরা একটা ধোঁয়াশার মতো সৃষ্টি করে, একটা অস্বচ্ছতা সৃষ্টি করে, যেটা 1 কিলোমিটারেরও বেশি দূর পর্যন্ত তোমার কুয়াশা, মানে দৃশ্যমানতা কমিয়ে দেয়, ফলে একে বলা হয় ধোঁয়াশা।
এখন ধোঁয়াশা যদি 1 কিলোমিটারের চেয়েও যদি বেশি হয়, বেশি দূর পর্যন্ত না দেখা যায়, তাহলে তাকে বলা হয় উজ্ঝটিকা। তাহলে ধোঁয়াশা অ্যাকচুয়ালি ধোঁয়া এবং কুয়াশা এই দুটো মিলিয়ে হচ্ছে ধোঁয়াশা, যেটা শহরাঞ্চলে খুব দেখা যায় এবং আমাদের এই পরিবেশ দূষণের যে সময়ে আমাদের কিন্তু ধোঁয়াশা অন্যতম, বড় বড় শহরগুলির ক্ষেত্রে অন্যতম মাথা ব্যথার কারণ। আচ্ছা, এইখানে সবচেয়ে শেষে আমাদের আলোচিত বিষয় সেটা হচ্ছে মেঘ, যে বিষয়ে আমি অলরেডি বলে ফেলেছি, তার দীর্ঘায়িত করব না, যে জলীয় বাষ্পপূর্ণ কোনো বায়ু যা তার উষ্ণতা কমার সাথে সাথে উচ্চতা বাড়তে বাড়তে উষ্ণতা কমার সাথে সাথে সে যখন তার সম্পৃক্ত অবস্থায় পৌঁছয়, তারপরেও যদি তার উষ্ণতা কমতে থাকে উচ্চতা বাড়ার সাথে সাথে, অর্থাৎ ঊর্ধ্বগামী বায়ুর ক্ষেত্রে, তখনই তার জলীয় বাষ্প জলকণায় ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হয়, যে জলকণার মাপ 0.001 থেকে 0.06 মিলিমিটারের কম ব্যাসযুক্ত হওয়ার কারণে বাতাসে ভেসে থাকে। একেই বলা হয় মেঘ। এই মেঘ পরবর্তীকালে ওই জলকণাগুলি আরো ঘনীভূত হয়ে আরো বড় বড় হয়ে একে অপরের সঙ্গে মিশে নানা পদ্ধতিতে আয়তনে বেড়ে যাওয়ার কারণে মাধ্যাকর্ষণের প্রভাবে নিচে নেমে আসে। এই নিচে নেমে আসা অংশ জলকণাকেই আমরা বৃষ্টি বলি। এইভাবেই শুরু হয়ে গেল অধঃক্ষেপণ। এবার আমরা আলোচনা করব অধঃক্ষেপণ। তাহলে অধঃক্ষেপণ বলতে আমরা বোঝাচ্ছি যে ঊর্ধ্বগামী বায়ু বায়ুমণ্ডলের অনেক ঊর্ধ্বাংশে উঠে গিয়ে শীতল ও ভারী হয়ে ঘনীভূত হয় এবং বিভিন্ন রূপে ভূপৃষ্ঠের দিকে নেমে আসে। একেই বলে ঘনীভবন।